দেখাই তো যাচ্ছে। লিখবো সেকেন্ড টাইমার গাইডলাইন, ওইটা লেখা হয়েছে, সবাই করবেন শেয়ার। আচ্ছা হোক, ওটা তার আগে তো সেকেন্ড টাইমার ওটা লিখছিলাম। হোক, দেখা যাচ্ছে না? শেয়ার করিস তো একটু। দাঁড়াও, শেয়ার করে নে, গ্রুপে শেয়ার করে নে, তারপর দিচ্ছি। পেজ তোমার আইডিতে একটু শেয়ার করে দিও। আমি ফোন দিয়ে এখন শেয়ার করা যাবে না তো। আচ্ছা, আমাদের পেজে আমি শেয়ার করে দিলাম। হ্যাঁ, গাইডলাইন বানানো ভুল লিখছি না সত্য লিখছি আল্লাহ জানে। হোক, যেটাই হোক, হয়েছে তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ঠিক করে নে, 1 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের মেডিএইজের পক্ষ থেকে আমাদের এই বছরে চান্স প্রাপ্ত একজন স্টুডেন্টকে নিয়ে আসছি, যার তার পথ চলাটা কিরকম ছিল সেকেন্ড টাইমার হিসেবে, এবং আমাদের মেডিএইজের সাথে সেটা বলবো। এবং সেকেন্ড টাইমার যারা আছো, আমাদের ব্যাচে তো অনেকজনই সেকেন্ড টাইমার ভর্তি হয়েছে, তো তারা কিভাবে পরবর্তী পথ চলাটা করতে পারো সেই জিনিসটা সম্পর্কে আমরা গাইডলাইন দিব আমাদের এবছরে চান্স প্রাপ্ত স্টুডেন্টের কাছ থেকে। প্রথমে তার পরিচয়টা জানি। তুমি তোমার পরিচয়টা দাও। আমি সুমাইয়া আজিজ। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা 611তম হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তারপর এখন এখন আমি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজে পড়াশোনা করছি, অধ্যয়নরত আছি। এখনো ক্লাস শুরু হয়নি, হবে মানে মাইগ্রেশন ওখানে গেছো তাই তো? জি, অধ্যয়নরত আছি। কেমন জি, আছো তুমি? মাইগ্রেশন। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, তো তুমি হচ্ছে চান্স পাওয়ার পর কেমন লাগছে এটা আগে বলো, এটা আগে শুনি। তোমার কাছ থেকে তো শোনা হয় নাই, আমি তো দুজনের কাছে গেছিলাম, ওদের কাছ থেকে শুনছি। চান্স পাওয়ার পর কেমন লাগছে, কাকে প্রথম জানাইছো? অবশ্যই অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। আমি তো সোহরাওয়ার্দীতে চান্স পাইবো, 611তম হইব এটা এক্সপেক্টও করি নাই। আমি তো আপনাকেও বলছিলাম আমি হয়তো আরো নিচের কোনো র্যাঙ্ক হয়তো আসতে পারে। তো যখন দেখছি 611 প্রথম 1000 জনের মধ্যে এসেছিলাম, তো আমি তো অনেক সারপ্রাইজ ছিলাম। পরে সবার আগে তো আম্মুকে জানাতে গেছিলাম, তখন একটা মজার কাহিনী হয়েছিল। গিয়ে দেখি আম্মু ফোনে অন্য এক আন্টির সাথে কথা বলতেছে। আমার তো অনেক রাগ উঠছিল। আমি এখন রেজাল্ট নিয়ে আসছি, আম্মু একজন আন্টির সাথে কথা বলতেছে। ওই তখনই আমাকে জানাই আমার সোহরাওয়ার্দী মেডিকেলে হয়েছে। সাথে আমার ভাইও ছিল, ভাই আমার আম্মু আর ভাই প্রথমে জানছে এই রেজাল্টের কথা, এরপরে আব্বুকে জানাই, তারপর তো আপনাকে মেসেজ দিয়ে জানাইছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো সবাই তো খুশি হয়েছে। আমি যখন চান্স পাইছিলাম তখন আমি সর্বপ্রথম আমি রেজাল্টটা জানছিলাম আমার ফ্রেন্ডের মাধ্যমে। সেলিম রেজা নামে একটা ফ্রেন্ড ছিল আমার, সে আমাকে জানিয়েছিল বন্ধু তোর সিএমসি তে হয়েছে। সিএমসি তো না, তখন হচ্ছে কুমিল্লায় সিইউএমসি। তো ও তো আর জানে না যে সিএমসি বা সিইউএমসি কোনটা, তো সেই জন্য জিজ্ঞাসা করে বললো যে সিএমসি তে হয়েছে। পরে দেখলাম যে না, কুমিল্লা মেডিকেলে হয়েছে।
তো সেদিন আমি আমার আব্বুকে জানাইছিলাম, মোটামুটি ভালোই ছিল। তো এখন কথা হচ্ছে, এই যে মেডিকেল পরীক্ষার আগের অনুভূতি আর এখনকার অনুভূতি কেমন? এখন তো অনেকদিন প্রায় চলে গেছে, ১.৫ মাস, কত ১.৫ মাসের মতো তো হয়ে গেল। সেই ডিসেম্বরের 14 তারিখে, জানুয়ারি তো 14 তারিখ প্রায় চলে আসছে, দেখ ১-১.৫ মাস তো হয়ে গেল, না ফেব্রুয়ারির 14 তারিখ প্রায় চলে আসছে। তখন তো অনেক টেনশনে ছিলাম, এখন আর কি টেনশন ফ্রি, বসে আছি, কাজ কাম নাই, এই তো। তখন তো অনেক ডিপ্রেস কেমনে? ছিলাম, সব সময় একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, কি হবে না হবে, আবার কি পারবো কি পারবো না। এখন আলহামদুলিল্লাহ ওই স্ট্রেসটা নাই, ওই অনিশ্চয়তা নাই, চান্স পাইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি তো হচ্ছে প্রথম যখন হচ্ছে আমি যখন শুরু করছিলাম, এর দিকে তো আমার আসার ওইরকম ইচ্ছাও ছিল না, যার আনফরচুনেটলি যে কোনো কারণবশত আমি আসছি। তো তুমি যখন হচ্ছে আমার এখানে এই মেডিস কখন থেকে পরিচয় হয়েছে আর কি? তুমি তো প্রথম থেকে মনে হয়েছিল, আমি যতটুকু দেখছি। জি। মানে কিভাবে আমার এটা সন্ধান পাইছিলে সেটা বলতেছি। তো আপনি আপনি প্রথমে একটা টেলিগ্রাম গ্রুপ খুলছিলেন, ওইটার নাম ছিল আমান্স ইউনিভার্স। ওইখানে আপনি বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন কোয়েশ্চেন আনসার করতেন, আমিও বেশ কয়েকবার এখানে প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, আপনি অনেক হেল্প করতেন ওইখানে। পরে ওইখানে দেখতাম আপনি ফ্রি এক্সাম নিতেন, ফ্রি এক্সাম থেকেই মূলত আপনাদের প্রতিষ্ঠানে যুক্ত হওয়া, প্রায় সবগুলো মানে এক্সামই প্রি দিতাম এক্সামে আমি। প্রি হ্যাঁ, এক্সামে পরে তো হচ্ছে মনে হয় তুমি তুমি ফার্স্ট হয়েছিল মনে হয়, না? ওই যে ইংলিশ শিলার বই দিলাম না, ফার্স্ট হই সিলেটে। নাই, সেকেন্ড থার্ড হয়েছিলাম। ও মানে আচ্ছা, কি বিষয়ে? গিফট পাইছিলাম, আপনি ইংলিশ হিলার বই দিছিলেন, এই ইংলিশ মেগা এক্সামের। ও হ্যাঁ, ওই যে এরপর আমাদের হামিং ছিল ৩টা এক্সাম যেটা। জি, জি, তো ওইখানে তারপর ইংলিশ হিলার পাইছিলাম আচ্ছা, গিফট তারপর হিসেবে। তো আমাদের এখানে তো ভর্তি হয়েছিল মোটামুটি। তো আমাদের হচ্ছে তুমি সেরেবাম রিভিশন ব্যাচে তো ছিল না? আমাদের যে মেইন ব্যাচটা ছিল ওটা তো, জি ওইটাই তো স্যার। ছিল আমাদের বছরে। এবছর তো আর হচ্ছে আমাদের কোনো বড় ব্যাচ ছিল না। আমি প্রথম যেহেতু শুরু করছি ছোট ব্যাচে ছিল, তো ওই ব্যাচটাই তো ছিল, ওইটা আমার সবচেয়ে বড় ব্যাচ আর কি। ছিল তো। জি, ওই বেঁচেই ছিলাম। আচ্ছা, এখন ওই তোমার বেচটা কাছে আমি কিছু, হ্যাঁ বলো বলো। আপনি ক্লাস নিতেন ওইখানে, রিভিশন ক্লাসেস নিতেন, প্রায় সবগুলো ক্লাসই করতাম। আপনি বলে বলে দিতেন কোন কোন টপিক পড়বো। রিভিশন ক্লাসে তো আর ফুল বেসিক সহ পড়া হতো না, আপনি তো রিভিশন ক্লাস যেরকম হয় আর কি, আপনি বলে দিতেন স্পেসিফিক কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন টপিকটা ইম্পর্টেন্ট, ওগুলো দেখে দেখে পড়তাম, ক্লাস করতাম। আর এক্সাম তো প্রায় সবগুলোই দেওয়া হতো। এক্সাম, হ্যাঁ এক্সাম তো তোমার দেওয়া, লাস্টেরটা, লাস্টেরটা তুমি দেওয়া নাই, তুমি তো হচ্ছে ভয় পায় বললা যে ভাই আমি ভয় পাচ্ছি, কঠিন করছেন, দিব না, ওইটা তো গেছে। আচ্ছা, ওইটা না, আমাদের তো পরবর্তীতে আমি হচ্ছে ক্লাসগুলো তোমাদের সম্মতিতে আমি একটু চেঞ্জ করে সিস্টেম, তোমাদের সিস্টেমে আর কি নিছিলাম। যাক, তোমার কাছে হচ্ছে আমার হলো প্রশ্ন যে আমাদের সাথে তোমার হচ্ছে কেমন ছিল আমাদের সার্ভিস? যতটুকু আমি ছোট পরিসরে ততটুকু দেওয়ার চেষ্টা করছি, কিরকম ছিল আর কি তোমার আর কি। তারপর হচ্ছে আমরা সেকেন্ড টাইমের হচ্ছে গাইডলাইন গুলো সেগুলো যাবো। অবশ্যই অনেক ভালোই সাপোর্ট পাইছি আপনাদের কাছ থেকে। আপনি সবসময় সাহায্য করতেন, আপনাকেই তো বেশিরভাগ মেসেজ করতাম, ভাইয়া এইটা পারতেছি না, এই টেনশন হচ্ছে। আপনাকে কতবার যে বলছি ভাইয়া পারবো না, আপনি বলতেন পারবি, সবসময় বলতেন, সবসময় সাপোর্ট করতেন, সবসময় মোটিভেট করতেন। পরে শেষের দিকে আপনি রিভিশন টপিক দিয়েছিলেন অনেকগুলো, ওইগুলো দেখে ওইগুলো অনেক হেল্প করছিল আমার। আমি কেমিস্ট্রিটা দেখতাম, আমি কেমিস্ট্রিতে অনেক উইক ছিলাম, কেমিস্ট্রি রিভিশন টপিক দেখে দেখে আমি পড়া মানে রিভাইজ করতাম। রিভিশন টপিক নাকি সাজেশনের যেটা ছিল, সিপিএস তো ওইটা শীটের যেটা ছিল? সিপিএস, আচ্ছা হ্যাঁ, ওইটার সিপিএস। ওইটার কথা বলছি। ওইটা বানাইতে যায় তো আমার হচ্ছে প্রথম মানে মেডিকেল পরীক্ষার আগের যে ৪-৫ রাত, আমার তো কোনো ঘুমই পাড়াতে পারিনি রাত ধরে। যদিও ওইটা আমি হচ্ছে একটু সিস্টেম করে বানাইছিলাম। তো তারপর হচ্ছে কি তোমাদের যতটুকু চেষ্টা করছি দেওয়ার। আমাদের এক্সাম গুলো কিরকম ছিল, আমাদের এক্সাম প্রশ্নগুলো কিরকম ছিল সেইগুলো যদি একটু বলতাম। এবার কোয়েশ্চেন তো অনেক ডিফারেন্ট ছিল, অনেক অসাধারণ কোয়েশ্চেন সমূহ ছিল,
আমার ভালো লাগতো এর জন্য, মানে একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন ছিল, তো এর জন্য আমি এক্সাম দিতাম। রেটিনার এক্সাম গুলো তো ম্যাক্সিমাম ইজি টাইপের হইতো। আমি দেখতাম ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য, মানে বিভিন্ন জায়গায় এক্সাম দিতে, এর জন্য এই জন্য আপনার এখানেই এক্সাম দিতাম আমি। আপনি এক্সট্রা ইনফো থেকে এক্সাম কোয়েশ্চেন করতেন, তারপর বড় অপশন বড় অপশন ওয়ালা কোয়েশ্চেন করতেন, এর জন্যই আপনার এখানে এক্সাম দেওয়া হতো। আমাদের আমাদের এক্সাম আমি তো তিনটা জিনিস ফলো করে এক্সাম বানাই, সহজ, কঠিন, আর তারপর হচ্ছে মধ্যম, তিনটাই আমি তিনটাই দিই। একটা স্টুডেন্টের তো সহজও জানা উচিত, মধ্যমও জানা উচিত, কঠিনও জানা উচিত, যেরকম মিডিয়ামে করা হইতো, যে সহজ, কঠিন, মধ্যম তিনটাই মিডিয়ামে করা হইতো। তো আমি হচ্ছে তারপরও আমি নিজের মতো করে একটু সক্রিয় ভাবে হচ্ছে সহজ, কঠিন, মধ্যম তিনটাই আমি করার চেষ্টা করতাম। তোমাদের তো তুমি ওই যে ওটা কি জানো, স্কলারে যে এক্সাম দিছিলা? হ্যাঁ, ওইটা তো দিছিলে, ওইটা কততম জানা হয়েছিল? সেকেন্ড হয়েছিল। এই ওইটা তো তোমার হচ্ছে আমার এখন পর্যন্ত তোমার প্রাইজ দেওয়া হয় নাই, তাই না? ওইটার প্রাইস তো এখনো দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওইটা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তোমারটাই বাদ রাখছি, বাদ বাকি 5 জনের যারা ছিল ওদেরকে সবারটাই দেওয়া হয়েছিল। আমি তো তোমাকে মনে হয় বলছিলাম যে চান্স পাওয়ার পরে তারপরে দিব, এটা বলছিলাম। আচ্ছা ওটা দিয়ে বলে সমস্যা নাই। তো এখানকার ওই এক্সামের যে প্রশ্নগুলো ছিল, ওইগুলা কিরকম ছিল আর কি? সহজ ছিল নাকি ইজি ছিল, কঠিন ছিল আর কি? তো মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন ছিল, আর আমার কঠিন কোয়েশ্চেন যখন পারতাম তো আমার খুব ভালো লাগতো, এর জন্য আমি এক্সাম দিতাম বেশ তাহলে লাস্টে কয়েকবার। দিছিল না কেন? হ্যাঁ, তাহলে লাস্টে শেষে তো দিছিল না কেন? ওইটা দিই না, ওইটা দিলে তো অবস্থা খারাপ হইবে। এর আগে একদিন একটা এক্সাম দিয়েছিলাম, ওইখানে 60 কেন পাইছিল, তাই অবস্থা আর খারাপ? কেন? রায়দা তো দিছিল, কেন অবস্থা খারাপ? রায়দা তো দিয়ে ডিএমসি তে পাইছে, অবস্থা খারাপ হয়েছে? দিকে আমি আর তেমন এক্সাম দিই না। আমি এত এক্সাম দিছি সেকেন্ড টাইমে প্রিপারেশন নেওয়ার সময়, ম্যাক্সিমাম এক্সাম বেঁচে গেছিল, এত এক্সাম দিছি লাস্ট ডে আমার কোনো এক্সাম দিতেই ভালো লাগতো না। তবে আমি আপনার একটা এক্সাম দিছিলাম আমার 2 দিন আগে, 60 পাইছি না, এর জন্য পরে আর এক্সামটা আর দেই নাই, আর ডিমোটিভেট হয়ে পড়ে, এর জন্য আর দেই নাই। না, এক্সাম না, আমি তো বলেই দিছিলাম যে ওই এক্সামে 10 পাইলেও সমস্যা নাই, বলছিলাম না? ডিমোটিভেটেড হওয়ার তো কিছু ছিল না, আমি তো বলছিলাম 10 পাইলেও সমস্যা নাই। ইভেন আর তারপর বলছি যে তুমি তোমাকে বললা যে ভাই আমি ওইটা দিব না, আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, দেওয়ার দরকার না। এবার তো বলেই দিলাম, কারণ আমি চাই যে কখনোই ডিমোটিভেট না হও। আমি সেভাবেই প্রশ্নগুলা রেডি করছিলাম যে তোমরা যদি কেউ দিতে চায় তাহলে তার একেবারে সবগুলা মানে হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, ওইভাবে দিছিলাম এবং বলেই দিছিলাম 10 পাইলেও সমস্যা নাই। আচ্ছা হোক সেটা। তারপর হচ্ছে একজন কমেন্ট করছে, দাঁড়াও ওরে আগে আমি একটু সাইজ করে আসি। সে হচ্ছে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট হাসু, যে ভাইয়া আজকে আবার আপুরে মাইরেন না অনলাইনে। মারবো না কেন? স্টুডেন্ট যে হবে তাকেই মারবো, স্টুডেন্টকে মারবো না তো কারে মারবো? ওরে মারবো, তোরেও মারবো। তোরে তোরে তো হচ্ছে মানে ক্লাসে যায় তারপর তোরে পিটাবো ফিরে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে আমার তো ভিন্ন ধর্মী কিছু এক্সাম ছিল, যে এক্সাম গুলো হয়তো তুমি লাস্টের দিকে মডেল টেস্ট অন্য কোথাও এরকম ভাবে দেওয়া নাই, যেটা রায়দাও বলছিল। সেটা হচ্ছে বৈশিষ্ট্য ভিত্তিক, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে শখ ভিত্তিক বা সংখ্যা, এগুলো তো আলাদা আলাদা করে দিচ্ছিলাম আর কি। তো ওইগুলাও তো তোমরা দিচ্ছ, তাই না? জি, ওইগুলোও আচ্ছা দিছিলাম, ঠিক ওইগুলোও। আছে। আচ্ছা, এখন তোমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আবার কে, দাঁড়াও এক সেকেন্ড। তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে এখন যারা সেকেন্ড টাইম প্রিপারেশন, আমাদের আর বেশি কিছু বলা দরকার না, ওইদিকে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার যারা আছে তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো, মেইনলি ওদের জন্যই কথাবার্তা বলা আর কি। তো একটা সেকেন্ড টাইমার স্টুডেন্টের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত প্রথম থেকেই, যেহেতু তুমি আমার থেকেও উপরে পজিশনে চলে গেছো, মানে আমি তো সেকেন্ড টাইম হিসেবে রংপুরে আসছি, তুমি সেকেন্ড টাইম হিসেবে কোথায় আছো? সোহরাওয়ার্দীতে। তার মানে তুমি আমার থেকে অনেক উপরের ধাপে চলে গেছো, তো আমার থেকে বেশি অভিজ্ঞতা তোমার ওইগুলোতে আছে। বলো যে কিভাবে একটা স্টুডেন্টের হচ্ছে প্রিপারেশন নেওয়া উচিত প্রথম থেকে, যদি কেউ ডেডিকেটেডলি নিতে চায়। অভিজ্ঞতা তো আপনারই বেশি, আমি আর এত কিছু জানি না, কিছু মাত্র কয়েকদিন হলো মেডিকেল পাস, মানে চান্স পাইলাম। আমি আর এত অভিজ্ঞতা নেই, আমি শুধু ওইটা বলবো আমি কি করছিলাম। আচ্ছা তুমি কি আমার ওইটাই বলছি, ওইটাই বলো। আমার ফার্স্ট টাইম যেহেতু চান্স হয় না, অবশ্যই তো কিছু উইকনেস ছিল কোনো কোনো সাবজেক্টে। তো আমি প্রথমেই আমি তো নিজে থেকেই পড়াশোনা শুরু করেছিলাম, কোনো ফুল বেসে ছিলাম না।
আর কোনো ব্যাচে ভর্তি হওয়ার আগে আমি নিজে থেকে পড়া স্টার্ট করছিলাম। তো কিছু চ্যাপ্টারে আমার প্রবলেম ছিল, যেগুলো ফার্স্ট টাইমে মনে করে একবার হয়তো পড়ছি, আর পরের বার রিভিশনে দেওয়া হয় না। তো ওই চ্যাপ্টার গুলা থেকে আমি শুরু করি, ওই চ্যাপ্টার গুলা ভালো করে পড়ি। টাইম নিয়ে পড়তাম আমি, আমার 2-3 দিন লাগুক তবে আমি পড়তাম। মানে একটা চ্যাপ্টারে যদি আমার 2-3 দিনও লাগুক, আমি ওই টাইম নিয়ে পড়তাম, যাতে আমার ওই মানে ফুললি ওই চ্যাপ্টারের সবকিছু টপিক ক্লিয়ার হয়ে যায়। এভাবেই প্রথমে আমি ওই যে চ্যাপ্টার গুলাতে প্রবলেম ছিল ওইগুলা কি করি পড়ি। তারপর একটা এক্সাম বেচে ভর্তি হই, পরে ওই এক্সাম বেচের সাথে কন্টিনিউ করি পড়াশোনা। আবার শেষের দিকে অফলাইন এক্সাম দিতাম আমি। আর তারপরে আপনার এখানে রিভিশন ব্যাচে পরে ভর্তি হই, এখানে ক্লাস করতাম, যেগুলো ক্লাস করাইছেন, আর সাথে এক্সাম দিতাম। ম্যাক্সিমাম টাইমে আমি এক্সাম দিতাম আর নিজে নিজে পড়তাম। হ্যাঁ, ওইটা তো ঠিক আছে। মানে তুমি যে পড়ছো প্রথম থেকে, অনেকে মানে এরকম করে না যে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে সে ভার্সিটিতে পরীক্ষায় দিতে চায় না, মানে শুধু মেডিকেল সেকেন্ড টাইম নেয়। এই জিনিসটা কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক? তুমি কি কোনো ভার্সিটিতে ভর্তি ছিলা কিনা, এই টাইপের না, প্রশ্ন। তো ওদের মতনই ছিলাম, আমি কোন ভার্সিটিতে ভর্তি হইনি, এক্সামও দেইনি, সত্যি কথা। আমি তুমি কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও নাই? না, তারপর আমি কোন ভার্সিটি, কোথাও আমি শুধু কোথাও ভর্তি মেডিকেলে, হয়েছিল না তার মানে? না কোথাও ভর্তি ছিলাম না। তবে এটা অবশ্যই তার মানে বোকামি, তুমি কারণ যখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম তখন, বলো। নিচ্ছেন তখন বারবার মাথায় আসতো কোথায় ভর্তি নাই, চান্স না পাইলে কি করব। এটা অবশ্যই একটা বোকামি, না দেওয়া এক্সাম। আমি দিতে পারি না, আমার পড়তে ভালো লাগতো না, আমি কি করবো। পড়তে ভালো লাগতো না আচ্ছা, তুমি হচ্ছে তার মানে একটা ভার্সিটিতেও তো ভর্তি ছিল না। আমি তো আজকে এই জিনিসটা জানলাম। আমি ভাবছি তুমি কোনো না কোনো ভার্সিটিতে ভর্তি ছিলা। তো তাও না আমি যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বাঁচাইছে কোনো একটা ভার্সিটিতে ভর্তি না থেকেও। তার মানে তুমি তো এখন ওদের জন্য আবার হচ্ছে একটা ইন্সপাইরেশন হইলা যে ভার্সিটিতে ভর্তি না থেকেও চান্স পাওয়া যায়। তবে আমি মনে করি যে এটা ভুল ডিসিশন ছিল। তুমি যদিও বেঁচে গেছো, আমি তারপরও এটা বলবো না তুমি পারছোর জন্য এরকম না যে সবাই পারবে। ঠিক আছে, এখানে অবশ্যই একটা স্টুডেন্টের উচিত সেকেন্ড টাইম দেওয়ার আগে যদি তার সুযোগ থাকে কোনো ভার্সিটিতে পরীক্ষা দিয়ে টিকার, তাহলে অবশ্যই সে টিকবে। লাইক আমার ক্ষেত্রে যেরকম ছিল, ধরো যে আমি তো ভার্সিটিতে জাহাঙ্গীরনগরে ভর্তি ছিলাম। হ্যাঁ, তো আমি পরীক্ষার হলে পর্যন্ত আমি গিয়ে আচ্ছা, যখন 75টা দাগাইছি তখন আমি ভাবতেছি ও আমার তো চান্স হয়ে গেছে, তাহলে এখন নিচের দিকে হইলে তো হবে না, আমার তো উপরের দিকে হওয়া লাগবে। তখন আমি চিন্তা করতেছি 75টা দিয়ে তো আমার হইলো, এখন এটা দিয়ে নিচের দিকে হইলে তো আমার এর থেকে জাহাঙ্গীরনগরই ভালো। আমি চিন্তা করতেছি এটা যে আমি জাহাঙ্গীরনগরে ভর্তি আছি, তাহলে তো ওইটাই করাই ভালো। তাহলে তো আমাকে এখন আরো বেশি দেখাইতে হবে। তো সেই হিসাবে অনেক বেশি দেখাইটাকে হাবিজাবি করে যাই হোক উপরের দিকে চলে আসলো। তো এই যে কাহিনী, অবশ্যই আমার তখন একটা সিট ছিল, আমার একটা আলাদা কনফিডেন্স ছিল। আর তোমার তো কনফিডেন্স লেভেল গেছিল। যে কি যেন বলছিলাম, যে র্যাপিড ফায়ারে মনে হয় যে আহ, একটা ঝাড়ি দিছিলাম যে চান্সও পাবে না, কোথাও চান্স পাবে না। তো তখন তো আপনি তুমি বলছেন হচ্ছে fail কান্নাকাটি করবো। আপনি তো আমি কি বলছেন বলছিলাম ফেল করবো, প্রাইভেটে? প্রাইভেটেও চান্স পাবো না। আচ্ছা, আমি কেন বলছি ফেল করবা, যে তুমি ফেল করবে, ওটা বলার কারণ ছিল। তো আমি তো অন্য সবাইকে আর ওইরকম ভাবে বলি নাই, বা অন্য সবাইকে ওইভাবে ট্রিট করে নাই। তোমাকে বলছি কারণ আমি জানি যে তুমি যে প্রশ্নটা তুমি পারো না, ওই প্রশ্নটা তোমার না পারার কথা না। একটা নর্মাল, একটা ভালো স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্টের ওই সকল প্রশ্ন তো মিস করার কথা না, তাই না? শোনা যাচ্ছে কি? হ্যালো? 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 শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি জি। যেটা বলতেছিলাম, একটা নর্মাল কোয়েশ্চেন, ওই প্রশ্ন একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কি মিস করার কথা বা ভুল করার কথা? তুমি ভুল করছো জন্য আমি তোমাকে ঝাড়ি দিছি। এখন তুমি ওইটা নিয়ে তো মন খারাপ, ডিপ্রেশন, ভাইয়া চান্স পাবো না। এখন তো চান্স পাইছো, আমাকে তো দোষ দিতে চাইলা যে ভাইয়া আপনি বলছেন জন্যই চান্স পাবো না, আপনি কেন বললেন যে ফেল করবো? ওইটা ওইটা বলার কারণ আছে। আমরা যখন হচ্ছে মিডিয়ামে পড়তাম, তো অপু ভাই বারবার অনেক ভালো ভালো স্টুডেন্টকে যখন দেখতো যে ভালো করতেছে, ভালো করা স্টুডেন্ট যখন খারাপ করতো তখন ওরে সবচেয়ে বেশি ঝাড়তো। তা এই জিনিসটা কেন? এই জিনিসটা ঝাড়ার কারণ হচ্ছে তুমি তো এই জিনিসটা ভুল করার কথা না। এই জিনিসটা ভুল করবে কারা? যারা চান্স পাবে না বা যারা হচ্ছে নিচের দিকে সারিতে থাকবে তারা।
সেজন্য কথাটা বলছিলাম, বুঝছো? আজকে বোঝাইলাম যে যারা ভালো তাদের ওই জিনিসগুলো ভুল করা মানায় না, বুঝছো? তাই হোক, তারপরে তো বুঝাই টুঝাই নিয়ে আসে, এখন তো চান্স পাইলা। আচ্ছা হোক, এখন কথা হচ্ছে তোমার যে তোমার যে এক্সাম গুলো ছিল, এক্সামের মার্কের রেঞ্জ কিরকম ছিল প্রত্যেকটা এক্সাম? আমার এখানে বাদ দে, আমার এখানে তো আমি বলছি যে আমি যেটা বলবো ওইটার মধ্যে থাকলে পরে মোটামুটি হতো। তো ওই দিকের যেখানে পরীক্ষা দিচ্ছ, আমার এখানে ছাড়া অন্য কোথাও যদি পরীক্ষা দিয়ে থাকো, সেখানে মার্ক রেঞ্জ কিরকম ছিল? রেটিনা একটা বলি, রেটিনার 50-এর মধ্যে 50 যেগুলো ক্লাস টেস্ট হইতো, 50 মানে 40 প্লাস থাকতো মোস্ট অফ দ্য টাইম। মাঝে মাঝে মানে 30 তে গেছে, 35 36 এভাবে গেছে। আর টিউটোরিয়াল গুলোতে থাকতো 80 প্লাসই থাকতো সবসময়। তবে 90 আপ কম গেছে, 90 আপ তেমন পাইনি, 90 প্লাস। 90 আপ আপনার পাইলেই এলাকাতে যে তুমি হচ্ছে পরীক্ষা হলে এত পাবা এরকম তো না। অনেকেই তো হ্যাঁ 90 আপ পাইতো, যা আমাদের স্টুডেন্ট ছিল একটা, ও কিন্তু ভালো করতো সবগুলা পরীক্ষাতে, ভালো করার পরও কিন্তু ভালো কোনো মেডিকেলে কিছু করতে পারে না। এখানে লিখছে কি? আচ্ছা তুমি বলতে থাকো। আপনার এই এক্সাম গুলোতে তো আমি কোন সময় 80 আপ খুব কমই পাইছি মনে হয়, এক্সাম টাইমে দেখো এইটা 70 প্লাস। হ্যাঁ, আমার 90 এক্সাম তো আমি বলছি যে 70 প্লাস। আমার যেটা স্কলারাইজ এক্সাম ছিল, আমি তো বলছিলামই যে এখানে যারা 65 প্লাস পাবে তারা কিন্তু চান্স পাওয়ার যোগ্য। দেখো 65 প্লাস যারা পাইছে তাদের মধ্যে প্রথম সারি 2-3 জন বাদে সবাই চান্স পাইছে। 15 জন পাইছিল, তার মধ্যে 9 জনই চান্স পাইছে। আর যে 6 জন চান্স পায় না, তার মধ্যে প্রথম সারি মানে একের থেকে ফার্স্ট হওয়া 2-3 জন মিস করছে। মানে ফার্স্ট এখানে 4 নাম্বার আর 5 নাম্বার যে ব্যক্তি দুইজন হয়েছিল ওই দুজনই মিস করছে। এখন চান্স পাওয়া না পাওয়া তো আল্লাহর হাত, তাই না? আর তোমার হচ্ছে এখানে হচ্ছে অনেকের নার্ভাসনেস কাজ করে পরীক্ষার হলে গিয়ে, তো একটা ফ্যাক্ট থাকে। আচ্ছা তুমি পরীক্ষার দাগাইটা কিরকম? পরীক্ষার প্রশ্নগুলা কতগুলা করে প্রশ্ন দাগাইটা? আমি তো যত পারি তত বেশি দাগানোর চেষ্টা করি, ওইটা আমার একটা ভুল। এর জন্য আর কম মার্কস আসলে আর 2-1 মার্ক হয়তো বাড়তো, আমি বেশি দাগাইতাম, আসলে আমার একটা সমস্যা ছিল। না, আমি রেটিনার এটা কি আমি ভুল যে রেটিনা তুমি বেশি দেখাইলে? হ্যাঁ, তবে আমি দেখতাম, আমি টেস্ট করছি নিজে নিজে। আমি আহ, কমায় যখন দেখাতাম তখন আমার 2-3 মাস এমনি বাইরে যেত। আমি রেটিনার এক্সাম যখন দিতাম, আমি তো প্রথম প্রথম দেখতাম যে আমার মডেল টেস্ট গুলোতে 85 আসতেছে, 86 আসতেছে। পরে আমি একটু টেকনিক করলাম, দেখলাম কোন কোন প্রশ্ন আমি একদম পারি না, ওগুলো একদম না দাগায় আসতাম। পরে দেখলাম 2-1 মার্কস বাড়লো। তবে আমি মেইন এক্সাম কে ওইটা খাটাইতে পারি নাই, আমি বেশি দাগায় ফেলছি। আপনাকে বলছিলাম 98টা দাগাইছিলাম। আচ্ছা আচ্ছা, তোমার কাছে 98 দাগানোর পর একটা কথা মনে পড়লো, তুমি প্রত্যেকটা এক্সাম দিয়েছো, ইভেন মেডিএম এর অ্যাসপিরেন্ট এক্সাম দিয়েছো, অনলাইন অফলাইন দুইটা দিয়েছে, আমার এখানে এক্সাম দিয়ে মেডিকেল এক্সাম দিয়েছে, প্রত্যেকটা এক্সাম কেন আমাকে 7 থেকে 9 মার্ক প্রত্যেকটা এক্সামে কম বলতা? আমি তো প্রত্যেকটাই মিলাই দেখছি, যেটাই কম বলছো ওটাই বেশি পাইছো, কেন? এটা কেন? ওইটার কারণ আছে, আমি বলতাম না মেইন মার্কস, কারণ আমার কাছে লাগতো 2-1 মার্কস হয়তো কম পাবো, তাই আমি কমায় বলতাম। আর আমার কাছে লাগতো যদি আমি মেইন মার্কস একটু যখন ভালো করতাম, তো আমার কাছে লাগতো যদি আমি বলে দিই মার্কস যদি আবার কমে যায় ওইটা, তাই আমি আর বলতাম না, তাই আমার মার্কস থাক আমার, তাই আর কমায় বলতাম সবসময়। আচ্ছা ঠিক আছে, যদিও এটা শুনে অপরপক্ষ হচ্ছে যারা ভালো টিচারের হিসেবে তোমার হচ্ছে ইতে থাকতো যে ভালো কিছু করবে, তখন কিন্তু টেনশনে পড়ে। দেখা যাচ্ছে তোমাদের জুনিয়রকে আরফিয়া জান্নাত, আমাদের রোদেলা জিজ্ঞাসা করছে, আপু এবার একটু আমাদেরও গাইড করিয়েন, কিভাবে পড়ছেন বলো, ওদের কিভাবে পড়তে হবে একটু বলো, ওরা জিজ্ঞাসা করছে প্রশ্ন। আমি বলবো মেইন বই বারবার পড়তে হবে। আমি বেশিরভাগ সময় শুধু মেইন বই পড়তাম, আর কোনো সহায়ক বই তেমন দেখতাম না, মেইন বই বারবার পড়তাম। আর এটা এক্সট্রা তো ইনফো মেইনের বাইরে প্রশ্ন আসে না। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, জি বললাম যে কি বললা বুঝি না আমরা। না, বললাম যে আমি মেইন বই ফোকাস রাখতাম সব সময়, আর বেশি করে প্র্যাকটিস করতাম, এক্সাম দিতাম। মেইন বই বেসিক ক্লিয়ার এক্সাম তো অবশ্যই করা দেখছি তোমার এক্সামগুলো দেখছি যে তুমি প্রত্যেকটা এক্সামই প্রায় অ্যাটেন্ড করতা। ইভেন যেখানে হতো এক্সামগুলা, অন্তত তোমাকে আমি পাইতাম, তোমাকে পাইতাম মাঝে মধ্যে, মনিরাকে পাইতাম, মৌমিতাকে পাইতাম মাঝে মধ্যে,
আবার হচ্ছে ওই যে একটা আছে রাসনা, না রাস্তা না রাইসা, রাইসা ওরে পাইতাম, ওর তো নাম রাসনা ছিল ওখানে, ওইটা পাইতাম। তারপর আরো কয়েকজনের নাম পাইতাম। স্পেশালি আমাদের হচ্ছে রায়দার এক্সাম গুলো দেখতাম যে ও মাঝে মধ্যে দিত। তো এই যে এক্সাম গুলো দিতা, এই এক্সাম গুলো দিয়ে তো তোমার হচ্ছে কনফিডেন্স লেভেলটা একটু হলেও গ্রো আপ করছে। এখন কথা হচ্ছে তুমি কি এই যে কোচিং এর যে বইগুলা হয়, যেগুলা হচ্ছে সহায়ক বই টই আছে, ওইগুলাকে পড়তা কিনা? না, একদম পড়তাম না। শুধু আমি মেইন বই? মেইন বইটা সবসময় পড়তাম, আর ওইগুলা আমার কাছে মনে হইতো মানে ওইগুলা পড়ে আর কি শান্তি পাইতাম না, মনে হইতো যে যদি কোনো কিছু মিস যায়, তাই পড়তাম না। আর বুঝতাম না, আমার কাছে লাগতো আমি মেইন বই পড়লে আমি বেশি বুঝি। হ্যাঁ, এটার জন্য আমি প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, কারণ স্টুডেন্টরা হচ্ছে কি, এখনকার স্টুডেন্টরা হচ্ছে তাবিজ খায়, বুঝছো? তাবিজ খাওয়া মানে হচ্ছে তাদের হচ্ছে পীর দাদারা কি তাদেরকে খাওয়াই খাওয়াই দিচ্ছে, ওই জিনিসটা খায়, তারা মেইন বই পড়তে চায় না। এই জন্য মানে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি মেইন বই ছাড়া অন্য কোনো বই পড়ছো কিনা। এখন যারা এই যে এখানে লাইভে শুনতেছো, তাদেরকে আমি বলতেছি যে ওই দেখো, ও মানে সুমাইয়া তোমার হচ্ছে মেইন বই ছাড়া অন্য কোনো কিছু না পড়ে সোহরাওয়ার্দী মেডিকেলে সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইছে। ইভেন আমি নিজেও মেইন বই ছাড়া অন্য কিছু না পড়ে, মেইন বই পড়ে শুধু আমি রংপুর মেডিকেল কলেজে চান্স পাইছি। কোনো তাবিজ বা কবজ কিছুই আমার পড়তে হয়নি। এখন তোমরা যারা প্রত্যেকটা সময় এসে বলো ভাইয়া এইটা পড়লে হবে নাকি ওইটা পড়লে হবে, এই বই থেকে পড়লে এই কোম্পানির বুক, এটার অমুক বুক তমুক বুক পড়লে হবে কিনা, আশা করি তারা উত্তর পাইছো। ইভেন এবছর যারা যে স্টুডেন্টটা মেডিকেলে মনে হয় ফার্স্ট হয়েছে, তার সাথেও আমাদের মিডিয়ামের ট্যুরে গিয়ে কথাবার্তা হয়েছিল, ও এরকম টাইপের কথাবার্তা বলছে যে মেইন বই পড়তে হবে, বুঝছো? তো যারা এখানে আসতো তাদের মেইন টার্গেট যেন মেইন বই হয়। ইভেন আমার যারা আমার এখানে যারা পরীক্ষা দিবা বা ক্লাস করবা, দেখবে যে আমি তোমাদেরকে মেইন বই ছাড়া অন্য কোনো বইকে ফোকাস করতে দিই না, বুঝছো? এই জিনিসটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আজকে ওকে ডাকছি। আমি জানতাম না যে ও মেইন বই ছাড়া অন্য কিছু পড়ছে কিনা, তারপরে জিজ্ঞাসা করলাম, যেহেতু ও আমার সাথে একমত, অবশ্যই তোমাদের উচিত হচ্ছে মেইন বইটা পড়া। তারপর হচ্ছে কোচিং এর বিষয় আছে, যে 10-15টা কোচিং এ ছিল নাকি কয়েকটা কোচিং এ ছিল, কয়টা মেইন কোচিং ছিল, কয়টা, আর 10-15টা নাকি কয়টা ছিল, এটা বলো আগে। আমি অফলাইনে একটাতেই ছিলাম, আর তেমন আর কোনোখানে কোথাও ভর্তি হয়নি। অফলাইনে একটাতে ছিলাম, অনলাইনে শুরুর দিকে একদম জুনে একটাতে ভর্তি হয়েছিলাম এক্সাম বেছে, আর ওইটাতে এক্সাম দিতাম। কিন্তু অফলাইনেরটা যখন পড়া শুরু করছে, অফলাইনে যখন ভর্তি হয়েছে তখন অফলাইনটা কন্টিনিউ করতাম। আর ওই যেটা আগে ছিল ওইটাতে আর এক্সাম দেওয়া হতো না খুব বেশি। মানে আমি একটাতে মেইন ফোকাস করে করে মানে করতাম, এক্সাম দিতাম, একটা কোচিংকেই ফোকাসে রাখতাম, ওইটাই ফলো করতাম সবসময়। তো অনেকে তো বলে যে 10-15টা কোচিং না করলে 15-20টা কোচিং, অনেকে আবার 27টাও করে, আমি শুনছি। যাই হোক, সেটা আমি বলতেছি না। তো অনেকে এরকম যে কোচিং এ না করলে নাকি চান্স হয় না, অনেকের ধারণা। এটা কি ঠিক? আমি তো মিডিয়াম না, ছাড়া আর কোথাও এক্সাম বেঁচে ছিলাম, কিন্তু আমি মিডিয়ামে ছিলাম শুধু। আর তুমি তো আমি যতটুকু জানি মনে হয় কোথায় যেন ছিলা অফলাইনে, আর আমার এখানে মিডিয়ামে টুকটাক পরীক্ষা দিতাম মাঝে মধ্যে, এই তো। তাছাড়া তো আর কোথাও দেখতে দেখি নাই। স্টুডেন্টরা তাহলে একটা কোচিং এ মেইন ধরা উচিত, এটাই তো সার অবশ্যই কথা। একটা হাজারটা কোচিং এ ভর্তি হওয়ার পরে তো ফলো করা যায় না, সবগুলো তো কন্টিনিউ করা যায় না। যেকোনো একটাতেই মানে এক্সাম দেওয়া যায়, যেকোনো একটা রুটিনই ফলো করা যায়। আমি তো পারতাম না সবগুলোতে সবগুলা রুটিন ফলো করা। আমি তো বেশ কয়েকটাতে ছিলাম, তবে একটাতেই আমি পড়ে দিতাম, বাকিগুলোতে আমি না পড়ে এক্সাম দিতাম, এরকম হইতো। এটা তাও করা যায়, যেমন আমি নিজেই করছি যে আমি মেডিএম এর আমার এক্সাম গুলো হচ্ছে মেইন ছিল। আমি যখন পড়তাম আর কি, তখন মেডিএম এর এক্সাম গুলো মেইন ছিল। আর হচ্ছে পাশাপাশি আমি হচ্ছে মেডিএম এর পাশাপাশি হচ্ছে মেডিকোর অফলাইন ব্যাচে ওএমআর পূরণ করার জন্য যাইতাম। জাস্ট খালি যাইতাম 20 মিনিটে। তোমার হচ্ছে পরীক্ষা কত, ওদের তো 100 মার্কের পরীক্ষা হইতো। তো আমি যাইতাম হলো 10 মিনিট পরে, বাইর হইতাম 10 মিনিট আগে। মানে আসা এবং যাওয়ার সময় আমি ওদের পরীক্ষা থেকে মিক্সড করতাম, যাইতাম সবার পরে, বাইর হইতাম সবার আগে, যাইতাম আর খালি ওএমআর পূরণ করে দিয়ে চলে আসতাম। তত বেশি সময় নিতাম না, এবং আমি কখনো পড়েও দিই না। আমি শুধু আমার মনে আছে মেডিকোর যে পরীক্ষাটা দিছিলাম, দুইটা পরীক্ষা, প্রথম দুইটা পরীক্ষা, ওই দুইটা পরীক্ষা আমি পড়ে দিছিলাম। বাদ বাকি কোনো পরীক্ষা আমি একটা অক্ষরও পড়ে যাইনি, জাস্ট খালি গেছি ওএমআরটা পূরণ করে চলে আসছি। আর যত পরীক্ষা, যত পড়াশোনা, সবকিছু আমার হচ্ছে মিডিয়ামে ছিল, মানে মিডিয়াম কেন্দ্রিক ছিল। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে,
এই প্রশ্নটা আমি করলাম এই কারণে যে প্রশ্ন কঠিন হলে অনেকে পরীক্ষা দিতে চায় না, এটা কতটুকু অযৌক্তিক? প্রশ্ন কঠিন হলে তোমাদের তো আমি যখন পরীক্ষাগুলো নিছি আমি কিন্তু বলে দিছি এটা কঠিন প্রশ্ন, এটা সহজ প্রশ্ন, এটা হচ্ছে মডারেট প্রশ্ন, এরকম বলে দিছি। তো প্রশ্ন কঠিন শুনলে অনেকে পরীক্ষা দিতে চায় না। এখন তোমার মেডিকেল পরীক্ষার আগের দিনের কাহিনী বাদ, ঠিক আছে যে মেডিকেল পরীক্ষার আগের দিনের কাহিনী আমিও নিজেও জোর করি না, কিন্তু তার আগের তো তুমি কঠিন গুলাও দিতা, সহজ গুলাও দিতা, মধ্যম গুলাও দিতা। একটা স্টুডেন্ট কঠিন গুলা কেন দেওয়া উচিত বা উচিত না, এই জিনিসটা আমাকে বলবা। আমি মনে করি কনফিডেন্স বাড়ানোর জন্য সব ধরনের এক্সাম দেওয়া উচিত। যদি ইজি গুলা দিয়ে আমি কোনো সময় কনফিডেন্ট পাইতাম না, আমার কাছে লাগতো হয়তো কঠিন করলে আমি পারবো না, তাই আমি এর জন্যই আমি বিভিন্ন ধরনের এক্সাম দেওয়ার চেষ্টা করতাম, কঠিন হোক মধ্যম হোক সহজ হোক সব ধরনের এক্সাম দেওয়ার চেষ্টা করতাম। এমন এমন করলে হয় কি, যদি মেডিকেল এক্সামে কোনো সময় কঠিন প্রশ্ন দিয়েও দেয়, তখন স্টুডেন্টরা ভয় পাবে না। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি সহজ হোক আর কঠিন হোক আমি ভয় পাইনি। আমি এক্সাম দিতে গেছি, তেমন নার্ভাসনেস ছিল না, ফার্স্ট টাইমেও ছিল না, সেকেন্ড টাইমেও ছিল না, আমি দিয়ে আসছি। হ্যাঁ আর ওইটাই এখন হচ্ছে এই যে সবার ধারণা যে এই বছরের প্রশ্ন যেরকম হয়েছে। আচ্ছা গত 22 সাল আর হচ্ছে আমি যে 2 বছর দিচ্ছি, হ্যাঁ 22 সাল আর হচ্ছে 23 সাল, তো ওই 2 বছরের প্রশ্ন তো কঠিন ছিল। ওই জি 2 বছরের প্রশ্ন তো কঠিন ছিল, ওই 2 বছরের প্রশ্ন তো সহজ ছিল না। তাহলে এরা যে বলে সহজ মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড, তার মানে তো এটা তো ঠিক না আমার মতে। একটা স্টুডেন্ট যারা তাদের সহজ কঠিন মধ্যম 3 ধরনের প্রশ্নেই মানে প্রিপারেশন নেওয়া উচিত আমার মতে, এটা আমি বলি। এখন কিন্তু স্টুডেন্টরা তো এই জিনিসটাই বোঝে না, এই জিনিসটা ওরা ভাবে যে যে কোচিং এর সহজ যত সেই কোচিং এর প্রশ্ন তত স্ট্যান্ডার্ড। যদিও আমি স্ট্যান্ডার্ডের কোনো সংজ্ঞাই পাই না এখন পর্যন্ত। মেডিকেল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ওইটাই স্ট্যান্ডার্ড, বাকি কোনো কোচিং এর প্রশ্ন স্ট্যান্ডার্ড না। ইভেন আমার কোচিং এও না, মেডিকেল যত কোচিং আছে কোনো কোচিং এর প্রশ্ন স্ট্যান্ডার্ড না। সবাই সবার মতো করে ফলো করে একটা প্রশ্ন বানায় দেয়, এখন যে স্যার প্রশ্ন করবে তার অনুসারে সেটা হলো স্ট্যান্ডার্ড। এটা জি হচ্ছে মূল কথা। কিন্তু স্টুডেন্টরা যাচাই করে যার প্রশ্ন যত সহজ তার প্রশ্ন তত ভালো। কিন্তু আমি এই জন্যই স্টুডেন্টের 3 ধরনের প্রশ্ন রাখছি, যে আমার এখানে 50 থেকে 60% প্রশ্ন সবসময় সহজ প্রশ্ন হয় তার মধ্যে, আর হচ্ছে কিছু প্রশ্ন হচ্ছে কঠিন, কিছু প্রশ্ন হচ্ছে মধ্যম মাঝারি টাইপের রাখছি। এখন তোমার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে ডিপ্রেশন থেকে পড়লে, এই যে আমি যে তোমার ডিপ্রেশন থেকে পড়ার পর আবার সেকেন্ড টাইমে কিভাবে উঠছো? ডিপ্রেশন তো আসছে তাই না, সেকেন্ড টাইমে তো ডিপ্রেশন আসার কথা নাকি আসে না? অবশ্যই আসছে। আমার যে কাহিনী ওই লাস্টের যে একদিনের কাহিনী ওইটা ছাড়া এর আগের কখনো যে ডিপ্রেশনে গেছো তখন কিভাবে উঠছো আর কি, ওইটা তো আমি বলার কারণে হয়তো ডিপ্রেশনে গেছে ওটা কাহিনী টাহিনী করে আবার সিস্টেম করলাম, কিন্তু এটা ছাড়া এর আগেও তো অনেকবার হয়তো ডিপ্রেশনে গেছো, পরীক্ষা খারাপ হয়েছে নর্মালি, তখন কিভাবে উঠছো আর কি? আমি তো আর নিজেকে নিজেই বোঝানোর চেষ্টা করতাম, আর আর বারবার পড়ার চেষ্টা করতাম, আল্লাহর কাছে চাইতাম, এভাবেই যাইতো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এখন তোমার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনুশীলনী, যেটা হচ্ছে অনুশীলনী নিয়ে অনেকের অনেক কথাবার্তা অনুশীলনী থেকেই আসে। এবছরের প্রশ্ন কতগুলা অনুশীলন আসছে তুমি কি হিসাব করছো বা দেখছো যে কতগুলা প্রশ্ন অনুশীলনী থেকে আসছিল এবছরে? না আমি এমন হিসাব করি নাই, তবে আসছে আমার কাছে যতটুকু দেখে মনে হলো বেশ কিছু প্রশ্ন আসছে অনুশীলন থেকে। না, অনুশীলনী এই যে সেদিন আমি এই প্রশ্নটা মনে হয় রায়দাকেও করছিলাম, অনেকেই এই বছরের থেকে, যদিও আমি সারা জীবন বলেই আসছি যে অনুশীলনীও করতে হবে প্র্যাকটিস হিসেবে, মেইন বইটা মূল হিসেবে পড়তে হবে, কিন্তু অনেকেই বলে যে শুধু অনুশীলনী পড়লেই চান্স, আবার অনেকেই বলে অনুশীলনী পড়তেই হবে না। তো এই দুইটার মাঝামাঝি আমার যে প্রশ্ন সেটা হচ্ছে অনুশীলনী তো অবশ্যই পড়তে হবে তাই না? তুমি তুমি কয়বার শেষ করছিলে এই সেকেন্ড টাইমে অনুশীলনী গুলা? যতবার একটা চ্যাপ্টার রিভাইজ দিতে চাইতাম ততবার ওই চ্যাপ্টারের অনুশীলনে দেখতাম। এখন কোন চ্যাপ্টারে 2 বার 3 বার হইছে, কোন চ্যাপ্টারে 1 বার হইছে। মানে হিসাব করে আলাদাভাবে অনুশীলনী পড়ো না? না। আলাদাভাবে যেরকম যে এখন শুধু অনুশীলনী পড়বে এরকম ভাবে না, তুমি হচ্ছে অধ্যায় যখন রিভাইজ দিতে যাবে তখন অনুশীলনী গুলো পড়তে, তাই তো? জি আচ্ছা, এখন এই যে এই সময়টা, এই এখন তো তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা মনে হয় জুনে আছে, 26 ব্যাচ আর হচ্ছে 27 ব্যাচ তো আছে, 26 ব্যাচের হচ্ছে পরীক্ষা মাসে, আর তোমার হচ্ছে 25 ব্যাচের হচ্ছে সেকেন্ড টাইমার। তো সেকেন্ড টাইমার এখন তোমার কি করলে বেশি উপকার হবে, মানে
ওদের এখন ধরো যে কোচিং এ ভর্তি হয়ে থাকা উচিত নাকি এমনিতে নর্মালি না কোচিং এ ভর্তি হয়ে পড়াশোনা করা উচিত এখন? ওইটা তো হচ্ছে কেউ কোচিং এ ভর্তি হওয়া লাগবে কি লাগবে না ওইটা তার নিজের প্রিপারেশনের উপরে মানে আগে প্রিপারেশনের উপরে ডিপেন্ড করে। যেমন আমার কিছুটা প্রিপারেশন ভালো ছিল তাই আমি আর তেমন কোচিং এ ভর্তি হইনি। কারণ অনেকের অনেক আগেই অনেক গ্যাপ থাকে, ফার্স্ট টাইম প্রিপারেশনে অনেক গ্যাপ থাকে, তো তাদের ক্ষেত্রে বলবো কোচিং এ ভর্তি হয়ে ক্লাস করে এক্সাম দিয়ে আবার ওই গ্যাপ ফিল আপ করাটাই এখন বেস্ট হবে। প্রথম দিকে এখন থেকে শুরু করলেই বেস্ট হবে। হ্যাঁ, আমিও ওইটা নিজেই করতাম। আমি ফার্স্ট টাইমে হচ্ছে আমি শর্ট সিলেবাসের অধ্যায়গুলো হচ্ছে করছিলাম না। আর নেক্সট তারপর মিডিয়ামে ভর্তি হওয়ার পর ওই শর্ট সিলেবাসের পরের যে অধ্যায়গুলো ছিল মানে ফুল সিলেবাসের ওগুলো সবগুলো আমি কমপ্লিট করছিলাম। আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে যে কত মার্ক একটা স্টুডেন্টের কাটলে তার কনফিডেন্ট লেভেল ঠিক থাকবে বা তোমার হচ্ছে যে পরীক্ষা সেকেন্ড টাইম দেওয়া উচিত? আমি যতটুকু ধারণা করছি আমার হিসাবে তো আমি এর আগের যেগুলো পরীক্ষাগুলো নিছি যে স্টুডেন্ট ডাবল এর কাছাকাছি হলে চান্স পাইতো। এখন তোমার দৃষ্টিতে কত হওয়া উচিত ছিল এখন যারা পরীক্ষা দিবে? যদিও এটা আমি বলছি 7 মার্কের বেশি না। আমিও মনে করি 5 বা 6 মার্ক কাটলে মানে পরীক্ষা দেওয়া উচিত হবে, সমস্যা নেই। 5-6 কাটলে দিতে পারে পরীক্ষা, এর থেকে বেশি হলে তাহলে একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, এইটা 7-এর বেশি হলে অনেক টাফ। 7-এর বেশি হলে তোমার যদি 7 কাটতো তাহলে কোথায় যেত দেখি? তুমি পাইছিল 85, তাই না? 85.5, তাহলে 7 যদি কাটতো তাহলে চলে যেত হচ্ছে 78, ওই নিচের দিকের মেডিকেল আসতো কিন্তু নিচের দিকের মেডিকেল। এখন সবাই তো আর হচ্ছে 85 পাবে না। আমি নিজেও তো 85 পাইছিলাম না, আমার বার পরীক্ষার প্রশ্নগুলো একটু টাফ ছিল। তারপরও দুইবারই মানে একটু টাফ ছিল, বেশি যে খুব টাফ তা না, বাট ফার্স্ট টাইমের যেটা ছিল অনেক বেশি টাফ ছিল, সেকেন্ড টাইমের একটু কম টাফ ছিল। যাই হোক, তারপরে তো হচ্ছে যে জিনিসটা সবাই তো আর পাবে না। এখন তোমার হচ্ছে যারা জুনিয়র আছে, আচ্ছা কারো কোনো কমেন্ট আছে নাকি দেখে 1 সেকেন্ড। যারা জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো কিছু বলার থাকে, ইভেন আমাদের কোচিং কে বিশ্বাস করা যায় কিনা, বিশ্বস্ত কিনা, এই বিষয়টা একটু বলবো আর কি। মানে আমরা যেহেতু শুরু করছি, আমরা তো নতুন, আমরা তো এখনো হচ্ছে মানে ওইরকম ভাবে চাই না, আমরা কেবল শুরু করছি, সেই জন্য আর কি তোমাকে বলা। অবশ্যই মেডিএস একটি বিশ্বাসযোগ্য কোচিং। আপনি তো এখন রেগুলারলি ক্লাসও নেন, ফ্রি ক্লাস। আমি জুনিয়রদেরকে বলবো ক্লাস দেখে ভর্তি হইতে। রেগুলারলি ফ্রি ক্লাস হচ্ছে, ফ্রি এক্সাম হচ্ছে, ক্লাস দেখে ভর্তি হও তোমরা। ক্লাস দেখেই তো জাজ করবে কোন কোচিং ভালো, কোন কোন ভাইয়ার ক্লাস বোঝা যায়, ওইটা দেখেই তো আমরা কোচিং এ ভর্তি হই। তো ওইটা আচ্ছা, অনেকক্ষণই সময় নিলাম তোমার কাছ থেকে। আমি এক্সট্রা বেশি কিছু বলি নাই, এক্সট্রা বেশি কিছু বলার দরকার নেই, যাদের যতটুকু দরকার ততটুকুই বলছি। এখন আমাদের হচ্ছে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কথা হচ্ছে, তোমরা যারা আমাদের এখানে ভর্তি আছো বা যে কোনো কোচিং সেন্টার, বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টার, সমস্ত কোচিং সেন্টারই ভালো, সমস্ত কোচিং সেন্টারই চায় তার বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। তোমাদের উচিত হলো তাদের ক্লাস কোয়ালিটি, তাদের এমনি যে সাপোর্ট, যেমন অনলাইন টেলিগ্রাম বা বিভিন্ন সাপোর্ট যেগুলো আছে সেইগুলা দেখে তোমরা হচ্ছে এবং ক্লাসটা ভালো করে দেখে তারপরে ভর্তি হবা, কোনো ফ্রেন্ডের কথায় ভর্তি হবে না। ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে তোমাদের কাছে নির্দেশনা থাকবে। তো আমরা আর বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমাদের এখন প্রায় শেষ করে দিব, আমরা আর বেশি সময় নিচ্ছি না। তো সুমাইয়া, তোমার জন্য শুভকামনা থাকবে সামনে। আর এখন তো তোমার সহজ জীবন গেল, বুঝছো, একেবারে সহজ জীবন চলে গেছে, এখন কঠিন জীবন শুরু হচ্ছে। মানে মেডিকেলের জীবনটা সবচেয়ে বেশি কঠিন, এমবিবিএস লাইফটা অনেক বেশি সো টাফ, কারণ আমি নিজেই অনেক ডিপ্রেসড হয়ে যাই এই এমবিবিএস আসার পর থেকে। তো এইটা পড়াশোনাটা ঠিক রাখবা এবং সাথে তোমার হচ্ছে যতটুকু যায় যেভাবে যা কাজ করতে পারো ততটুকু করবা। এই পর্যন্ত বলে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মা বাবা যারা আছে এবং তোমার হচ্ছে শিক্ষক বা অন্য সবাই যারা আছে সবাইকে সবার হচ্ছে প্রতি সম্মান রেখে তোমার জীবনটা যাতে সমাপ্ত হতে পারে এইভাবে কাজ করবা। এ পর্যন্ত এইটুকু বলে আজকের মতো আমরা বিদায় হচ্ছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকেই
শুভকামনা জানিয়ে আমরা বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।